নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রার সাথেই শনিবার থেকেই শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। আগামী 7 জুলাই রথযাত্রা। জলপাইগুড়ি, ওদলাবাড়ি সহ জেলার অন্যান্য স্থানে চলছে রথযাত্রার আয়োজন। জোড়া সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিশের। ডাকাতির পূর্বেই 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি বিহার থেকে অপহৃত যুবক উদ্ধার সহ 2 অপহরণকারীকেও গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বড়সড় সাফল্য কোতোয়ালি থানার পুলিশের। ডাকাতির ছক ভেঙে 4 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। শনিবারই ধৃতদের আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে শহরের দিনবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে খবর আসে দিনবাজারের কমলা নেহেরু স্কুল সংলগ্ন এলাকায় 4-5 জন দুষ্কৃতী বেগুনটারি এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে জড়ো হচ্ছে। অভিযানে তপন মহন্ত, চন্দন কুজুর, উত্তম সরকার, গোপাল রায় নামে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ধৃতদের বাড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে 12 বোরের তাজা কার্তুজ, একটি 1 শাটার, একটি ছুরি, একটি লোহার রড, একটি হ্যাকসো ব্লেড, একটি তরবারি ও হাতুড়ি। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে গত 20 তারিখ রাতে জলপাইগুড়ি শহরের দিনবাজারের ইলেকট্রিক সামগ্রীর 2টি দোকানে চুরির ঘটনায় যুক্ত ছিল অভিযুক্তরা। ধৃতরা ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি প্রায় 23টি বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া 4 জনের নামে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের তৎপরতায় উদ্ধার করা হলো অপহৃত যুবককে। গ্রেপ্তার হলো অপহরণকারী 2 জন। খবরে প্রকাশ, বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে বিহারে অপহৃত হয়েছিল জলপাইগুড়ি সদর ব্লকের 12 পেটিয়া নূতন বর্ষ গ্রাম পঞ্চায়েত এলাকার এক যুবক। 5 লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে হুমকি আসে এই যুবকের পরিবারের কাছে। অপহরণকারীরা যুবককে মারধর করতে থাকে এবং সেই ভিডিও পরিবারকে পাঠানো হয় বলে দাবি। 20 জুন কোতোয়ালি থানার দ্বারস্থ হয় যুবকের পরিবার। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বিহার পুলিশের সাহায্য নিয়ে অপহৃত রিপন কুমার বর্মনকে উদ্ধার করা সম্ভব হয়। অপহরণকারী 2 যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। ধৃত 2 যুবককে শনিবার জেলা আদালতে তোলা হয়। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, এনজেপি এলাকায় শিলিগুড়িতে রাজমিস্ত্রির কাজ করত রিপন। বিহারের 2 যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় সেখানেই। এ কারণেই বিহারে গিয়েছিল বন্ধুদের সাথে। সেখানে গিয়েই অভিযুক্ত বিহারের 2 বন্ধু মোহাম্মদ সাকির ও বিবেক কুমার রিপনকে অপহরণ করে গোপন জায়গায় লুকিয়ে রাখে। এরপর রিপনকে লাগাতার মারধর করার পাশাপাশি সেই মারধরের ভিডিও রিপনের পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয় 5 লক্ষ টাকা। পুলিশ জানায়, কি উদ্দেশ্যে রিপন বিহারে গিয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। বর্ষা ঝেঁপে আসতেই আবারও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বার্নিশবাসী। ঝড়ের পর এবার কি বন্যার সাথে লড়াই করতে হবে? আতঙ্কে রয়েছেন বার্নিশের জনগণ। সম্প্রতি উত্তরবঙ্গের উপর দিয়ে চলা ঘূর্ণিঝড়ের দাপটে জলপাইগুড়ির ময়নাগুড়ির বার্নিশ গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়, যে কারণে জলপাইগুড়ি বার্নিশ গ্রামের নাম কারোরই অজানা নয়। সংবাদ মাধ্যমে সেই সময় ছেয়ে গিয়েছিল বার্নিশ গ্রামের দুর্দশার কথা। প্রশাসনের সহযোগিতায় ক্রমেই নিজের ছন্দে ফিরছিল গ্রামবাসীদের জনজীবন। স্বাভাবিক হচ্ছিল রোজগারের পথ, কৃষিকাজ, সব কিছুই। কিন্তু কিছুদিন যেতে না যেতেই, বঙ্গে বর্ষা প্রবেশ করতেই ফের যেন অন্ধকারের দুঃস্বপ্ন গ্রাস করছে গ্রামের নিরীহ মানুষগুলোকে। গত কয়েকদিন লাগাতার ভারী বর্ষণে জলপাইগুড়ি তিস্তাপাড়ের বাসিন্দাদের ঘরবাড়ি জলমগ্ন। তিস্তার জল বেড়ে রীতিমতো ফুঁসছে। জলের তোড়ে বাঁধ ভেঙে জল ঢুকছে তিস্তা সংলগ্ন গ্রামগুলোতে। অস্থায়ীভাবে বাঁধের ওপর ত্রিপল খাটিয়ে দিন যাপন চলছে গ্রামবাসীদের। প্রশাসনের তরফে মিলেছে ত্রাণ। তবে এরই পাশাপাশি বার্নিশ গ্রামের রেইনগার্ড অর্থাৎ তিস্তাপাড়ের বাঁধও ভাঙছে। অঝোরে বৃষ্টির জেরে ক্রমেই আলগা হচ্ছে মাটি, আর এতেই যেন সিঁদুরে মেঘ দেখছেন গ্রামবাসীরা। বাঁধের যে একেবারে বেহাল দশা, এবার যদি বার্নিশ গ্রাম এলাকায় জলের তোড়ে বাঁধ ভেঙে তিস্তার জল যদি ঢুকে পড়ে, তাহলে আবার মাথায় হাত পড়বে এই গ্রামের নিরীহ মানুষগুলোর। জলপাইগুড়ি দৌমোহনী থেকে চ্যাংড়াবান্ধা পর্যন্ত এলাকার বিক্ষিপ্ত জায়গার রেইনগার্ড
ভেঙে বিপজ্জনক অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার সেচ দপ্তরে বাঁধ রক্ষকদের বললেও কোনো পরিবর্তন হয়নি। বেহাল অবস্থায় থাকা বাঁধ অবিরাম ভারী বৃষ্টির দাপটে যখন তখন ভেঙে যেতে পারে। স্বাভাবিকভাবেই বার্নিশ গ্রাম তিস্তার জলের তোড়ে ভেসে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত রয়েছেন গ্রামবাসীরা। প্রতিটা রাত তাদের কাটছে আতঙ্কের মধ্যেই। প্রসঙ্গত, উত্তরবঙ্গে জলপাইগুড়ি সহ বেশ কয়েকটি জেলায় এখনই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ৩-৪ দিন টানা বৃষ্টি চলতে পারে বলেই জানা গেছে। তাই স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বার্নিশ গ্রামের বাসিন্দাদের। ভয়ানক খারাপ। কেন? খারাপ মানে এই যে মাটি কেটে লোকে নিয়ে যাচ্ছে। এটা কোন বা- নদী? বাঁধের কোন নীতি, বাঁধের লোক আছে তারা কি আর করছে না। নদীটা কি নদী পাশে? নদীটা হচ্ছে তিস্তা নদী। এটা ভয়ঙ্কর হয়ে যায়। হ্যাঁ, এটা ভয়ঙ্কর নদী। আপনার সিকিম থেকে, হ্যাঁ ভয় তো লাগেই। সিকিম থেকে এই যে জমি জায়গায় চাষবাস করছি, এগুলো তো সব হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। বাদ দেখার লোকজন নাই। হ্যাঁ আছে, তারা তো কি আর কিছুই করে না, খায় দায় ঘুম পারে। আপনাদের এখন তাহলে কি ভয় ভয় দিন যাচ্ছে? হ্যাঁ, ভয়ে ভয়েই তো আমরা দিন কাটাচ্ছি। জমির ফসল জমির ফসল এই যে ভয়ে ভয়ে নিয়ে নিচ্ছি, সব কিছু ভয়। এই বাঁধের অবস্থা কি আছে? বাঁধের অবস্থা তো ভীষণ খারাপ। ওই যে ওখানটায় যে ভাঙিয়ে গেছে, ঠিক করে না? না ঠিক করে নাই, কোনো মেরামত করে নাই। মাটি কাটার কোনো, মাটি কাটে লোকে নিয়ে যাচ্ছে। বাঁধের থেকে কিছু- মাটি কাটছে? হ্যাঁ, বাঁধের থেকে মাটি কেটে বাড়িতে নিয়ে যাচ্ছে, চুলা বানাবে, বাড়ি বানাবে, ইত্যাদি বানাবে, সেগুলোর জন্য ওরা নিয়ে যাচ্ছে। ছোট বাদ কাটলেই তো ওখান থেকে বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে যাবে, তখন ওই যে লিক হলেই তো এটা বাস্ট হয়ে যাবে। তখন এই জল। এলাকাটা থাকবে। না, এলাকাটা থাকবে না তখন। তিস্তা যদি ঢুকে যায়, তিস্তে ঢুকে গেলে তো একদম নষ্ট হয়ে যাবে, সব লোকজন দুর্ভিক্ষ হয়ে যাবে। এই এলাকাটার নাম কি? এটার নাম হচ্ছে বড় ভান্ডানি। আপনার নাম? আমার নাম নিখিল সরকার। আছে তিস্তার উপরে। তিস্তার। এখন কি অবস্থা? তো নদীতে যখন বৃষ্টি জল জমে বন্যা হয়, কিন্তু ওই মাঝে মাঝে কিন্তু জলটা খুব বাড়তি আসতেছে। আচ্ছা, তাতে কি ভয় আছে? ভয় তো আছেই, তিস্তা নদী তো ভয়ঙ্কর নদী না। আচ্ছা, বাঁধের কি অবস্থা আছে? বাঁধের তো মোটামুটি বাঁধ ঠিকই আছে, কিন্তু রেন কাট আছে কিছু। মানে কি- সেটা আমাদের ডিপার্টমেন্টগতভাবে আমরা জানাইছি। আপনার কোন ডিপার্টমেন্টে আমি ইরিগেশন। ব্যবস্থা নিচ্ছে কি তারা? হ্যাঁ, আমার বড় বললো যে আমরা পাঠাইছি, দেখি এর মধ্যে কি হয়। রেনকাট মানে কি হয়? মানে মাটিটা বৃষ্টিতে মাটিতে ধুয়ে যায়। এমনি মাটি কেটে টেটে নেয় নাকি? না 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 মাটি কাটে না। না, এই বাঁধটা যদি ঠিক না থাকে তাহলে এই এলাকাটা কত বড় এলাকা যে ক্ষতি হলে এত বিশাল এলাকা না, সেটা তো একদম সেই কুচবিহার পর্যন্ত। কি হবে? এই নদীর এই বাঁধটা দিয়ে কি এই এলাকাটা বেঁচে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার কি মনে হয় এবার বর্ষার যেরকম রূপ দেখছেন কি? এই বর্ষা তো ভয়ঙ্কর রূপ এখন থেকে দেখা যাচ্ছে। এখন সামনে তো আরো বৃষ্টি আছে, বর্ষা আছে। তারপরে গতবারও একটা বড় জিনিস হয়েছে। হ্যাঁ, গতবার তো একটা বড় বন্যা হলো। এবার কি মনে হয় এই বাঁধ দিয়ে চলে যাবে? এবারও তো মোটামুটি কাজকর্ম কিছু করতে হবে আর কি, করতে হবে। সেটা করার সময় আছে? হ্যাঁ, এখনো করতে পারবে। করতে পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে হরিগোপাল মাঝি। কি দায়িত্ব আছে? আমি এখানকার হচ্ছে ময়নাগুড়ি সাব ডিভিশন আন্ডারে আর কি, ইরিগেশন ডিপার্টমেন্টে। আমি হচ্ছে খালাসি পদে আছি। মানে বাঁধ পর্যন্ত পরিবেশপ্রেমী সংগঠনের সূত্রে জানা গেছে, রাস্তা পেরোবার সময় ডাম্পারের ধাক্কায় মারা গিয়েছে একটি হাতি। দিন কয়েক আগে ডুয়ার্সের রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে পারাপার হচ্ছিল একটি হাতির বাচ্চা। সেই বাচ্চাটিকে ধাক্কা মারে একটি ডাম্পার এবং জানা যায় পরিবেশপ্রেমী সূত্রে সেই হাতির বাচ্চাটির মৃত্যু হয়েছে। এমনই ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তারই পরিপ্রেক্ষিতে পরিবেশপ্রেমী সংগঠনের পক্ষ থেকে সচেতনতার জন্য প্রচার চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়। ক্রান্তি বাজার এলাকায় এমনই প্রচারের চিত্র দেখা গেল। পরিবেশপ্রেমী যৌথ মঞ্চের আহ্বায়ক অনির্বাণ মজুমদার বলেন, যৌথ মঞ্চের পক্ষেই আজকের প্রতিবাদ চলছে এবং রাস্তায় ডাম্পার অবরোধ করা হচ্ছে। গত পরশুদিন রাতে ডাম্পারের ধাক্কায়, খুব দ্রুতগামী গতিতে যাওয়া ডাম্পারের ধাক্কায় যে হস্তি শামুকটির গুরুতরভাবে অসুস্থ হয়, তার চিকিৎসা চলছিল। এবং এইভাবে ডাম্পারদের যাওয়া আসাতে শুধু বন্যপ্রাণী নয়, সাধারণ মানুষও পথে অনেক বিপদগ্রস্ত হচ্ছে। বিপদের মধ্যে আছে, এর আগেও গরুমারা বাউন্ডারিতে জাতীয় উদ্যান থেকে চলে আসা দুটো বন্যপ্রাণী ওয়াইল্ড বোর, ওরা ডাম্পারের ধাক্কায় আহত হয়, মারা যায় সেগুলি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের ডেটে আমরা ডাম্পার চালকদেরকে সচেতন করলাম এবং কিছুক্ষণের জন্য পথে অবরোধ করে আটকেও রাখি।
আমরা যেটা করেছি সেটা হচ্ছে এদের আগামী দিন থেকে যাতে সুস্থ থাকে, তারাও যেন শান্তিমতো রাস্তায় গাড়ি চালায়, একটু সাবধানতার সাথে চালায়, সতর্কতার সাথে চালায়। এবং বন্যপ্রাণী এলাকা যেগুলো জঙ্গল এলাকা তারা ক্রস করে, যেসব রাস্তা দিয়ে তাদের যাওয়া আসা হয়, সেগুলোতে কঠিন সাবধান অবলম্বন করার জন্য আমরা তাদেরকে সচেতনও করি। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আজ 22শে জুন, জগন্নাথ দেবের স্নান যাত্রা। রথযাত্রার প্রস্তুতি শুরু গৌড়ীয় মঠে। শনিবার পুণ্য স্নান, সেই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। আজ পুণ্য স্নানের পর 15 দিন জগন্নাথ দেব শয়নে থাকেন, বিশ্রামে থাকেন শ্রী শ্রী জগন্নাথ দেব। তারপর 6ই জুলাই গুন্ডিচা মন্দির মার্জন। প্রতি বছরের মতো এবারও জলপাইগুড়ি শ্রী জগন্নাথ মন্দির ওল্ড পুলিশ লাইনে 7ই জুলাই জলপাইগুড়ি শহরের যোগমায়া কালীবাড়িতে, ওখানে গুন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব থাকবেন। সেখানেই 7 দিন থাকবেন তিনি। আগামী 6ই জুলাই গুন্ডিচা মন্দির মার্জন এবং 7ই জুলাই রথযাত্রা এবং 15ই জুলাই জগন্নাথ দেবের পুনর্রথযাত্রা। 15ই জুলাই গৌড়ীয় মঠেই ফিরবেন জগন্নাথ দেব। ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। শুরু হয়ে গেছে স্নান যাত্রা। সকাল থেকে পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই রথের সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবারও বহু ভক্তের সমাগম হবে, এমনটাই আশা করছেন বলে জানান জলপাইগুড়ি গৌড়ীয় মঠের অধ্যক্ষ পুণ্ডরিক দাস। আমরা যোগমায়া কালীবাড়িতে ওখানে গুন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব 7 দিন সেখানে বিরাজিত থাকবেন। তো আগামী 6ই জুলাই গুন্ডিচা মন্দির মার্জন আর 7ই জুলাই রথযাত্রা এবং 15ই জুলাই জগন্নাথ দেবের পুনর্যাত্রা। 15ই জুলাই জগন্নাথ দেব পুনর্যাত্রা হয়ে জগন্নাথ গৌড়ীয় মঠেই আগমন করবেন। আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে স্নান যাত্রা একটু পরে শুরু হবে। আমাদের রথ তৈরি হচ্ছে, মানে যে একটুখানি সংস্কার আদি করতে হয় প্রতি বছরেই রথের সময়, সেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই। এখন চলছে, প্রস্তুতি চলছে সমস্ত কিছুই। আজকে থেকে শুরু হয়ে গেল রথযাত্রার ঘন্টা বেজে গেল। আমি পুলিশ প্রশাসন এবং অন্যান্য যাদেরকে নিমন্ত্রণ করার সকলকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়ে গেছে। পুলিশ প্রশাসন আমাদেরকে আশ্বাসন দিয়েছেন প্রতি বছর যেভাবে আমাদেরকে তারা গাইড করেন এবারেও তারা করবেন। আর আমি আশাবাদী যে জলপাইগুড়ির সমস্ত ভক্তবৃন্দ জগন্নাথ দেবের এই রথযাত্রাকে খুবই উৎসাহ উদ্দীপনা সহকারে উৎসবকে উদযাপিত করেন। তারা সকলেই উৎসবে উপস্থিত হবেন। সমস্ত জলপাইগুড়িবাসী ভক্তবৃন্দ জলপাইগুড়িবাসীকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠের পক্ষ থেকে। আমার নাম পুণ্ডরিক দাস, বর্তমান শ্রী জলপাইগুড়ি গৌড়ীয় মঠের অধ্যক্ষ। আমার নাম পুণ্ডরিক দাস। মহা ধুমধামের সাথে ওদলাবাড়িতে প্রস্তুতি চলছে জগন্নাথ দেবের রথযাত্রার। স্নান যাত্রার আগে গতকাল বিকেলে চেল নদী থেকে কলস করে জল ভরে আনেন ভক্ত এবং মঠের মহারাজ ও সাধুরা। মঠের ভাগবত মহারাজ ইনচার্জ গদাধর প্রভু বলেন, স্নান যাত্রার মধ্য দিয়ে এই রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল এই কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠে। শনিবার পুণ্য স্নান, সেই উপলক্ষে রথযাত্রার প্রস্তুতি তুঙ্গে। আজ পুণ্য স্নানের পর 15 দিন জগন্নাথ দেব শয়নে থাকেন, বিশ্রামে থাকেন তিনি। এরপর 6ই জুলাই গুন্ডিচা মন্দির মার্জন,
প্রতি বছরের মতো এবারও মাল ব্লকের কৃষ্ণকৃপা গৌড়ীয় মঠে 7 জুলাই ওখানে গুন্ডিচা মন্দির রূপে জগন্নাথ দেব সেখানে 7 দিন বিরাজিত থাকবেন। আগামী 6 জুলাই গুন্ডিচা মন্দির মার্জন এবং 7 জুলাই রথযাত্রা। সকাল থেকে এই মঠে চলছে জগন্নাথের স্নানযাত্রা। সকাল থেকেই পুজো অর্চনার মধ্যে দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেছে। স্নানযাত্রার পর জগন্নাথকে গণেশ রূপে সাজানো হবে, চলবে নাম সংকীর্তন এবং মহাপ্রসাদের ব্যবস্থা। যত বেলা বাড়ছে ভক্তদের সমাগম বাড়ছে। জলপাইগুড়ির গ্রাহকদের হাতে সঠিক মানের স্বর্ণালংকার তুলে দেওয়ার জন্য একটি সেমিনার অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। শনিবার জলপাইগুড়ির একটি বেসরকারি হোটেলের ব্যাংকোয়েট হলে অনুষ্ঠিত হলো এই বিশেষ সেমিনার। শনিবারের এই বিশেষ সেমিনারে অংশ নেয় ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের আধিকারিক এবং জলপাইগুড়ি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যগণ। সেমিনারের উদ্দেশ্য প্রসঙ্গে স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সম্পাদক বিকাশ দাস জানান, মূলত সঠিক মানের সোনা যাতে গ্রাহকদের হাতে তুলে দেওয়া যায় সেই বিষয়টি নিয়েই আলোচনা হয়েছে। কারণ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এই সরকারি সংস্থাই আমাদের মতো স্বর্ণ ব্যবসায়ীদের সোনা পরীক্ষা করে দেন। তবে আমরা ডিস্ট্রিক্ট জুয়েলারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, জলপাইগুড়ির ছোট বড় সব ব্যবসায়ীরাই বর্তমানে হলুদ ধাতু বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য আইন মেনে চলেন। অপরদিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ী এবং গ্রাহকদের মধ্যে সমন্বয় তৈরির উপর জোর দেওয়া হয়। আমরা আজকে আমাদের জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যে সভা হচ্ছে এখানটা, সেখানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যারা মূলত সোনার মান পরীক্ষা করে আমাদেরকে সঠিক পদ্ধতিতে চালনা করেন, তাদের সঙ্গে আমাদের আলোচনা চক্র এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের সরকারের যে নিয়মকানুনগুলো রয়েছে, সকলেই জানেন যে এখন গয়না হলমার্কিং বাধ্যতামূলক। সেই বিষয়ে তারা আমাদেরকে সচেতন করছেন, আরও প্রত্যেক বছরই তারা আছেন এবং আমাদেরকে সচেতন করেন। আমরা বলতে চাচ্ছি যে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রতিটা দোকান হলমার্কিং লাইসেন্সধারী। প্রত্যেকের দোকানেই HUID সম্বলিত হলমার্কিং গয়না প্রত্যেক দোকানেই পাওয়া যাচ্ছে। এবং ক্রেতা সাধারণ যারা আছেন, যারা সোনার গয়না কেনেন, তাদেরকে আমরা বলবো যে সেই HUID মার্ক আপনারা দেখেই গয়না কিনবেন। এবং সেখানে যে মার্কটা থাকে সেটা আপনার BIS কেয়ারে গিয়ে আপনারা সেই মার্কটাকে সেখানে ইনস্টল করে নিয়ে আপনারা তার মানটা সঠিক কিনা সেটাও যাচাই করতে পারবেন, BIS পারমিটেড কিনা। এ বিষয়ে একটা কথা বলবো যে সেটা অনেক বৃহৎ দোকান অনেক সময় কাস্টমারকে প্রভাবিত করেন যে আমাদেরটা আসল হলমার্ক, ছোটো দোকানের হলমার্কটা আসল হলমার্ক নয়। এই বিষয়ে আমরা পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে বড় দোকান বলুন, ছোটো দোকান বলুন, যারা BIS-এর লাইসেন্সধারী, যাদের হলমার্কিং লাইসেন্স আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে BIS একই রকম পদ্ধতিতে গয়নার মান যাচাই করে HUID যে মার্ক সেটা BIS প্রোভাইড করে। আমরা নিজেরা সেই মার্ক দিতে পারি না, বড় দোকান ছোটো দোকান কেউ পারি না। কাজে আমাদের প্রত্যেকটা দোকানে যাদের হলমার্কিং লাইসেন্স আছে, ছোট বড় দোকান সবার ক্ষেত্রেই নীতিটা এক। এবং যে কোনো দোকান থেকে কেউ সাধারণরা কিনুন না কেন, তাদের ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই বিষয়ে জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে আমি সকলকে আশ্বস্ত করতে পারি এবং গ্যারান্টি দিতে পারি যে HUID সম্বলিত মার্ক গয়না যদি আপনারা কিনেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রকম ক্ষতির সম্ভাবনা নেই। আপনারা বড় দোকান থেকে কিনুন, ছোটো দোকান থেকে কিনুন। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, অনেক হলমার্ক যুক্ত গয়না বিক্রি করেন না, তাদের ক্ষেত্রে কি আপনারা করবেন? না, জলপাইগুড়িতে এখন যারা আমাদের শোরুম, যারা সোনার গয়না, রেডিমেড সোনার গয়না বিক্রি করেন, তাদের প্রত্যেকের হলমার্কিং লাইসেন্স আছে। এবং আমাদের কিছু কিছু কারিগর যারা ভাইরা আছেন, তাদেরও অনেকে হলমার্কিং লাইসেন্স করে নিয়েছেন এবং তাদের কাছ থেকে হলমার্কিং গয়না পাওয়া যায় কিছু কিছু, কিন্তু সবার ক্ষেত্রে নয়। কিন্তু যদি শোরুম থেকে কেনে, যেখানে আমরা কাস্টমারের নির্ভরযোগ্যতাটা অনেক বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কারো দোকান থেকে কোনো রকম ঠকে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। আমরা সকলকে আশ্বস্ত করতে পারি। আর BIS আমাদের আজকে যেভাবে আরও কিছু কিছু বিষয়, যেভাবে সোনা আরও কিছু অন্য কোনো দ্রব্যের মধ্যে মিশ্রিত হয়, সেটা আমাদেরকে বললেন। এবং আমরা জানি যে গতকাল একটি সভা হয়েছে BIS-এর, যেটা আমাদের অগোচরে ছিল, যেটা হচ্ছে এখন জুতোর মধ্যে হলমার্কিং, কী বলে, জুতোর মধ্যে ISI মার্ক থাকবে, সেটাও অনেক জুতো ব্যবসায়ীরা লাইসেন্স করে নিয়েছেন। প্লাস্টিক জাতীয় খেলনা, যেটা বাচ্চাদের ক্ষতি করার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও ISI মার্ক থাকতে পারে। এই সমস্ত বিষয়গুলো ক্রেতা সাধারণের জানা দরকার, তাদের বোঝা দরকার এবং সচেতন হওয়া দরকার। আমি সোনা বিক্রি করি যেমন একজন বিক্রেতা, তেমনি আমি অন্যান্য দ্রব্যের ক্রেতা, সেক্ষেত্রে আমাকেও সচেতন হতে হবে। আমি ISI মার্ক দেখে জিনিসপত্রগুলো আমরা কিনবো। আপনার নাম আর পরিচয়? বিকাশ দাস, সম্পাদক জলপাইগুড়ি জুয়েলার্স অ্যাসোসিয়েশন। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো শনিবার। জলপাইগুড়ি শহর সংলগ্ন ৭৩ মোড় এলাকার একটি ভবনে এই সভার আয়োজন করা হয়েছিল।
এদিন ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে 21তম সাধারণ সভার আয়োজন করা হয়। প্রথমেই সম্পাদকের প্রতিবেদনের মধ্য দিয়ে এদিনের সভার শুভারম্ভ করা হয়। সকল সদস্যদের সম্মতিক্রমে নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। এর মধ্য দিয়েই নতুন সম্পাদক, সভাপতি ও অন্যান্য পদে সদস্যদের আসীন করা হয়। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। নির্বাচনের পর শান্তি বজায় রাখতে শহর জুড়ে চলছে টহল। কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে জলপাইগুড়ি শহর জুড়ে। জলপাইগুড়িতে ভোট পরবর্তী হিংসা যাতে না হয় তার জন্য শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর এই টহল। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহল দেখা যায়। শনিবার দুপুরবেলা থেকেই কেন্দ্রীয় বাহিনীর টহল নজরে পড়ে। শহরের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্যই জলপাইগুড়ি শহরে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আর তারাই মূলত টহল দিয়ে চলেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু বাহিনীকে সাহায্য করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। তারাই মূলত শহরের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এই টহলদারি নজর রাখছেন। তবে ভোটের পরবর্তীতে জলপাইগুড়ি শহরে এখনও পর্যন্ত কোনো তেমন অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা ঘটেনি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রার সাথেই শনিবার থেকেই শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। আগামী 7 জুলাই রথযাত্রা। জলপাইগুড়ি, ওদলাবাড়ি সহ জেলার অন্যান্য স্থানে চলছে রথযাত্রার আয়োজন। জোড়া সাফল্য জলপাইগুড়ি জেলা পুলিশের। ডাকাতির পূর্বেই 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি বিহার থেকে অপহৃত যুবক উদ্ধার সহ 2 অপহরণকারীকেও গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। Preview.